আম্মুর বান্ধবীর মেয়ের আজকে গায়ে হলুদ আর আগামীকাল বিয়ে। আম্মু সেখানেই গেছে আর আমাকে ঘন্টায় ঘন্টায় ফোন করে বলছে আমি রওনা দিয়েছি কিনা। আমার বিয়েতে অ্যাটেন্ড করার কোনো ইচ্ছেই ছিল না, কিন্তু আম্মুর এক কথা, আসতেই হবে। তাই অফিস শেষ করে গাড়ি নিয়ে রওনা দিলাম আম্মুর বান্ধবীর বাসায়। আমি আম্মুর বান্ধবীর বাসায় পৌঁছে ড্রয়িং রুমে প্রবেশ করতেই আম্মু আমাকে আন্টি আঙ্কেল মানে তার বান্ধবী এবং বান্ধবীর হাজব্যান্ডের সাথে পরিচয় করিয়ে দিল। কারণ এর আগে কোনো দিন আমি এই বাসায় আসিনি। আন্টি আমার সাথে ভালো মন্দ কথা বলে আমাকে সাথে করে একটা রুমে এনে বলল, এটাই বর্তমান তোমার রুম, তুমি এই রুমেই থাকবে, ফ্রেশ হয়ে নাও, আমি তোমার নাস্তার ব্যবস্থা করি। কথাটা বলেই উনি চলে যায়। আমি ফ্রেশ হয়ে বেডে শুয়ে আছি। কিছুক্ষণ পর আন্টি আমার রুমে নাস্তা দিয়ে খাওয়ার কথা বলে চলে যায়। সন্ধ্যার পর শুরু হলো আম্মুর বান্ধবীর মেয়ের গায়ে হলুদ। আম্মু আমাকে জোর করে গার্ডেনে স্টেজের কাছে নিয়ে গিয়ে বলল, রিয়ার গায়ে হলুদ ছোঁয়া। কি আর করার, ইচ্ছা না থাকলেও নানুর মেয়ের জোড়াজড়িতে রিয়ার গায়ে হলুদ ছোঁয়ালাম। রিয়ার গায়ে হলুদ ছোঁয়ানোর পর আমি আবারও আমার রুমে চলে আসলাম। এই সব গান বাজনা হই হুল্লোড় আমি তেমন একটা পছন্দ করি না। তাই রুমে এসে আমি আমার গার্লফ্রেন্ড তন্নির সাথে কথা বলছি। ছেলেটা আমার গায়ে হলুদ ছুঁয়ে চলে যাওয়ার পর আন্টি আমার গায়ে হলুদ ছোঁয়াতে আসলে আমি আন্টির কাছে জিজ্ঞাসা করলাম, আন্টি ওই ছেলেটাকে যে আমার গায়ে হলুদ ছুঁয়ে চলে গেল? আন্টি বলল, ও আমার ছেলে আদ্র। কথাটা বলেই আন্টি আমার গায়ে হলুদ ছুঁয়ে সরে দাঁড়ালো। একে একে ছোট বড় সবাই গায়ে হলুদ ছোঁয়াতে থাকে আর আমি এক মনে আদ্রর কথা ভাবছি। একটা ছেলে এতটা হ্যান্ডসাম কিউট কী করে হয়? উফ, আমি তো পুরো ফিদা। লাইফে ফার্স্ট ক্রাশ খেলাম। আমার গায়ে হলুদ ছোঁয়ানো শেষ। আমি স্টেজ থেকে নেমে ড্রয়িং রুমে প্রবেশ করে আম্মুকে বললাম, আম্মু তোমার বান্ধবীর ছেলে কোথায়? আম্মু বলল, তোর পাশের রুমে আছে, দেখ। আমি চলে গেলাম আদ্র ভাইয়ার রুমে। আমি আদ্র ভাইয়ার রুমে প্রবেশ করে দেখলাম আদ্র ভাইয়া রুমে নেই। ব্যালকনি থেকে মৃদু সুরে কথার আওয়াজ ভেসে আসছে। আমি ব্যালকনির দরজার কাছে গিয়ে কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে ভাইয়ার কথা শুনছি। বুঝলাম ভাইয়া তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে। আমি একটা শুকনো কাশি দিয়ে দিলাম। কারো কাশির আওয়াজ শুনে আমি তন্নিকে বললাম, পরে কথা বলছি। কথাটা বলেই কল কেটে দিয়ে আমি দরজার দিকে তাকাতেই দেখলাম রিয়া দাঁড়িয়ে আছে। তুমি এখানে? গায়ে হলুদ শেষ? শেষ। ভাইয়া একটা হেল্প করবেন আমাকে? কি হেল্প লাগবে? আপনি কিছু একটা করে আমার বিয়েটা ভেঙে দিন। আমি এই বিয়ে করব না। হোয়াট? এইসব তুমি কি বলছো? বিয়ে কেন ভাঙবো? আর তুমি বিয়েটা কেন করতে চাও না? কারণ আমার বয়ফ্রেন্ড আছে, আমি তাকে ভীষণ ভালোবাসি। প্লিজ ভাইয়া, আপনি কিছু একটা করে আমার বিয়েটা ভেঙে দিন। আমি জানি আপনিও কাউকে ভালোবাসেন, তার সাথেই তো এতক্ষণ কথা বলছিলেন। আপনিই তো ভালোবাসার মর্মটা বুঝবেন। প্লিজ ভাইয়া, আপনি এমন কিছু একটা করুন যেন ছেলেপক্ষ নিজে থেকেই বিয়েটা ভেঙে দেয়। তারপর আমি আমার বয়ফ্রেন্ডকে বিয়ে করব। ছেলেপক্ষ নিজে থেকে বিয়ে ভেঙে দিলে তাহলে আমার আব্বু আম্মুর মান সম্মানও বাঁচবে, আমিও আমার ভালোবাসার মানুষকে পাবো। প্লিজ ভাইয়া, এইটুকু হেল্প আমাকে করুন, আমার ভালোবাসাকে বাঁচান। কথাটা বলেই আমি কান্না করে দিলাম। চোখে পানি নেই কিন্তু কাঁদছি। রিয়ার কথা শুনে আমি বললাম, ওকে ওকে ওকে, কান্না করো না, আমি ট্রাই করে দেখি কিছু করতে পারি কিনা। আচ্ছা, ছেলের নাম্বার আছে তোমার কাছে? থাকলে আমাকে দাও। আছে। কথাটা বলেই আমি ছেলের নাম্বারটা আমার ফোন থেকে আদ্র ভাইয়াকে দিলাম। আমি নাম্বারটা আমার ফোনে তুলে রিয়াকে বললাম, তুমি তোমার রুমে যাও, আমি বিয়ে ভাঙছি, টেনশন করো না। আমার কথা শুনে রিয়া মুচকি হেসে চলে যায়। আমি ছেলের নাম্বারে কল দিলাম। ছেলে কল রিসিভ করে হ্যালো বলতেই আমি বললাম, ভাইজান আপনাকে একটা গরম গরম নিউজ দেওয়ার আছে। আমার কথা শুনে ছেলেটা বলল, কে আপনি
আর কি গরম নিউজ দিবেন? আমি বললাম, আপনার হবু বউ রিয়ার কিন্তু বিছানায় পেশাব করার অভ্যাস আছে। শুধু পেশাবই করে না, ঘুমের ঘোরে ভরভর করে নাকও ডাকে। ওরে বাপরে বাপ, নাক ডাকা সে কি সাউন্ড রে ভাই, মনে হয় যেন লঞ্চের ইঞ্জিন চলছে। আর ওর পাশে যে থাকবে তাকে তো লাথি গুতা দিয়ে বেড থেকে ফ্লোরে ফেলে দিবে। এখনো সময় আছে, ভেবে দেখুন রিয়াকে বিয়ে করবেন কি না। আমার কথা শুনে ছেলেটা বলল, এইসব কথা আপনি কি করে জানলেন? আমি বললাম, জানলাম, তার কারণ আমি রিয়ার এক্স হাজব্যান্ড। রিয়ার এসব বদভ্যাসের জন্যই আমি রিয়ার সাথে 1 মাস সংসার করে রিয়াকে 2 মাস আগে ডিভোর্স দিয়েছি। আমার কথা শুনে ছেলেটা বলল, ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার এত বড় একটা উপকার করার জন্য। একে তো ডিভোর্সি মেয়ে, তার উপর আবার বিছানায় মুতে, এই বিয়ে ক্যান্সেল। কথাটা বলেই ছেলেটা কল কেটে দিল। আর আমি নিজে নিজেই হা 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 করে হেসে উঠলাম। ঘন্টা খানিক পর ড্রয়িং রুমে কথার আওয়াজ শুনে আমি রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে গিয়ে দেখলাম রিয়ার আব্বুর মাথায় আইস ব্যাগ ধরে আছে রিয়ার মা। আমি আম্মুকে আস্তে করে বললাম, এই আম্মু, কি হয়েছে? আঙ্কেলের মাথা এত হট হয়ে গেছে কেন? আম্মু বলল, ছেলে তোর আঙ্কেলের কাছে কল করে বলে দিয়েছে রিয়াকে বিয়ে করবে না। আম্মুর কথা শুনে আমি ঠোঁট টিপে হেসে রিয়ার দিকে তাকাতেই রিয়াও দেখে আমার দিকে তাকিয়ে ঠোঁট টিপে হাসলো। আমি আবারও নিজের রুমে চলে আসলাম। সোফায় বসে তন্নির সাথে চ্যাটিং করছি। 20 মিনিট পর আম্মু আমার রুমে এসে ঠাস করে আমার মুখে একটা থাপ্পড় মারল। আচমকা আম্মুর থাপ্পড় মারার কারণটা আমি বুঝতে না পেরে বসা থেকে উঠে আম্মুর দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকাতেই আম্মু আমাকে বলল, বেয়াদ্দপ ছেলে, তুই এটা কি করে করতে পারলি? তুই রিয়াকে ভালোবাসিস এই কথাটা আমাকে আরো আগে কেন জানালি না? তুই রিয়ার সাথে ফিজিক্যাল রিলেশন করছিস, রিয়া এখন প্রেগনেন্ট, কি করে করতে পারলি বিয়ের আগে এই নোংরা কাজটা? আম্মু আমাকে কথা বলার কোনো সুযোগই দিচ্ছে না। আম্মু আমাকে বলল, আজ রাতেই রিয়ার সাথে তোর বিয়ে হবে। কথাটা বলেই আম্মু রুম থেকে বেরিয়ে যায়। আমি তো রাগে গজগজ করতে করতে রিয়ার রুমে প্রবেশ করে বললাম, এই, এটা তুমি কি করলে? বাস দিলাম, আমার বিয়ে ভেঙেছেন, এখন তো আমাকে আপনারকেই বিয়ে করতে হবে। আরে বাস, বিয়ে তো তুমি ভাঙতে বলেছিলে, তাই ভেঙেছি। তোমার নাকি বয়ফ্রেন্ড আছে? আছে তো, আপনিই তো আমার বয়ফ্রেন্ড, ভীষণ ভালোবাসি আপনাকে। আজ রাতে বিয়ে হবে আমাদের, তারপর সারা রাত বিছানার ওপর খেলা। উফ, আর ওয়েট করতে পারছি না, নিচ থেকে জল গড়িয়ে সাগর হয়ে যাচ্ছে। কাছে আসো বেবি। উফ, আহ, উফ, মুয়া, মুয়া। আমি তোমাকে বিয়ে করব না। আমাকে বিয়ে না করলে তোমার বাচ্চার কি হবে গো কলিজা? আমার গর্ভে যে তোমার 2 মাসের বাচ্চা। তোর বাচ্চার বাপ অন্য কেউ, আমি না। শালি, তুই এইভাবে আমাকে বাস দিবি আগে জানলে কি আর তোর বিয়ে ভাঙতাম? এরই মধ্যে কাজী নিয়ে আঙ্কেল আন্টি আম্মু চলে আসলো রিয়ার রুমে। ইচ্ছা না থাকলেও জোর করেই আম্মু বিয়ে করাতে বাধ্য করলো রিয়াকে। বিয়ের শেষে আমি বললাম, বাসায় চলে যাব আঙ্কেল। আঙ্কেল বলল, রাত করে এখন আর বাসায় চলে যেতে হবে না বাবা, আজ রাতটা থেকে যাও। জোর করেও বাসায় যেতে পারলাম না। সবাই রুম থেকে বেরিয়ে গেল আর আমি রিয়ার রুমে সোফায় বসে মাথায় হাত দিয়ে ভাবছি তন্নিকে কি বলবো। লজ্জা শরম কিচ্ছু দেখি নাই, কোলবালিশের সাথে বাসর কর শালি। কথাটা বলেই রিয়া বেড থেকে নেমে আমার কলার ধরে টানতে টানতে বেডের কাছে নিয়ে ধাক্কা দিয়ে বেডে ফেলে আমার উপরে উঠে ঠোঁট নিয়ে চুষতে শুরু করলো। আমিও আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, শুরু করলাম আমায় বাস দেওয়া বউয়ের সাথে বাসর। আমি একজন পশু ডাক্তার, ঢাকা মহাখালী
আমার একটা বেস্ট পেট কেয়ার সার্ভিস নামে ক্লিনিক আছে। বিকেলের দিকে প্রচণ্ড মাথা যন্ত্রণা হওয়াতে চেম্বারে পেশেন্ট না থাকায় বাসায় চলে আসি। বাসায় এসে ফ্রেশ হয়ে ওষুধ খেয়ে বেডে শুতেই কখন যে ঘুমিয়ে গেছি নিজেও জানি না। হঠাৎ দরজায় কারো নক করার আওয়াজে ঘুম ভেঙে যায়। দরজায় মনে হচ্ছে থাবানো ঝড় উঠে গেছে। কে যে এমন বেয়াদবের মতো নক করছে দেখার জন্য শোয়া থেকে উঠে বিরক্তি নিয়ে দরজা খুলে দিতেই একটা মেয়ে আমার দিকে তাকিয়ে ঝাঁঝালো গলায় বলল, এই যে মিস্টার, সারাদিন বাসায় তো আর আপনি থাকেন না, আপনার বেয়াদব ভুলো বিড়ালটা কোথায় কি কুকাম করে বেড়ায় তার খবর কি আপনি রাখেন? মেয়েটার কথা শুনে আমি ভ্রু কুঁচকে মেয়েটার দিকে তাকিয়ে বললাম, কি করে বেড়াই আমার বিড়াল? আমার কথা শুনে মেয়েটা আবারও ঝাঁঝালো গলায় বলল, 2 তলার পূর্ব সাইডের জানালার কার্নিশে গিয়ে দেখুন আপনার বিড়াল কি করছে। আমি নিচতলায় থাকি, তাই রুম থেকে বেরিয়ে বাসার সামনে এসে উপরের দিকে তাকাতেই দেখলাম আমার বিড়াল একটা ব্রাউন কালারের পার্সিয়ান বিড়ালের সাথে মিটিং করতে মগ্ন। আমি ঠোঁট টিপে হেসে যাওয়ার জন্য পা বাড়াতেই দেখলাম মেয়েটা বাইরে এসে 2 হাত বুকের সাথে ভাঁজ করে আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি নিজের হাসিটাকে দমিয়ে বললাম, ওরা দুজনেই তো এনজয় করছে, তো আপনারা এত জ্বলছে কেন? আমার জ্বলছে তার কারণ আপনার বিড়ালের এই আকাম কুকাম করার জন্য আমার বিড়ালটা প্রেগনেন্ট হয়ে যাবে, আর আমি চাই না আমার বিড়াল প্রেগনেন্ট হোক। নিজের বিড়ালকে সামলে রাখতে পারেন না কেন? আপনার বিড়াল মিউ মিউ করে, আমার বিড়ালকে হাই মেরে ডেকেছে। আপনার বিড়াল আমারটাকে ডেকেছে, তাই আমারটা ভালোবাসা দিতে গেছে, নয়তো আমার বিড়ালের অত ঠেকা পড়েনি ভালোবাসা সাপ্লাই দিতে। আপনিও যেমন বেয়াদব, আপনার বিড়ালটাও তেমন আপনার মতোই বেয়াদব। আমি আবার বেয়াদবির কি করলাম? আমি কি আমার বিড়ালের মতো আপনার সাথে কিছু করছি নাকি? শাট আপ! আপনার বিড়ালকে সামলে রাখুন, নয়তো আপনার বিড়ালের আমি কেটে দিব। ঝাঁঝালো গলায় কথা বলেই মেয়েটা চলে গেল। আমি রুমে এসে দরজা খোলা রেখেই মাথা রেখে বেডে বসলাম, কারণ কাঁচা ঘুম ভেঙে যাওয়াতে মাথার মধ্যে ভীষণ খারাপ লাগছে। বেশ কিছুক্ষণ পর আমার বিড়াল রুমে এসে মিউ মিউ করে ডাকতে ডাকতে বেডে উঠে আমার কাছে আসলো। আমি বিড়ালের গায়ে হাত বুলিয়ে আদর করতে করতে মুচকি হেসে বললাম, কিরে জাম্বু, এনজয় কেমন করলি? কেটে যায় বেশ কিছুদিন। রাত 8টার দিকে আমি চেম্বার থেকে বাসায় চলে আসি। বাসায় এসে নিজের রুমে যাব, কিন্তু 2 তলা থেকে চিৎকার করে কান্নার আওয়াজ ভেসে আসছে। কোনো মেয়ে ভীষণভাবে কাঁদছে। কান্না শুনে মনে হচ্ছে তার কোনো প্রিয়জন পৃথিবী থেকে বিদায় নিয়েছে, তাই কাঁদছে। আমি বাসার সামনে কয়েক মিনিট দাঁড়িয়ে থেকে কান্না শুনে নিজের রুমে এসে ফ্রেশ হলাম। এখনো ভীষণভাবে মেয়েটা কেঁদেই চলেছে। এভাবে মেয়েটা কেন কাঁদছে জানার কৌতূহল হচ্ছে, তাই আকপাছ না ভেবে 2 তলার 1 নাম্বার রুমের দরজায় গিয়ে নক করলাম। একটা মধ্যবয়সী মহিলা এসে দরজা খুলে দিয়ে আমার দিকে তাকাতেই আমি মহিলাকে সালাম দিলাম। উনি সালামের জবাব দিলেন। আমি বললাম, আন্টি, এভাবে কে কাঁদছে? আন্টি কান্না ভেজা গলায় বলল, আমার মেয়ে রাহা কাঁদছে। ওর বিড়ালটা আজ সকাল থেকে হঠাৎই খুব অসুস্থ হয়ে যায়। বিড়ালটাকে দেখে মনে হচ্ছে না বাঁচবে, তাই রাহা কাঁদছে। আমি বললাম, কি সমস্যা হয়েছে বিড়ালের? আন্টি বললেন, সকাল থেকে একটু পরপরই বমি করছে আর পাতলা পটি করছে, কিছুই খাচ্ছে না। একভাবে বমি আর পাতলা পটি করেই চলেছে। বিড়ালটা অনেক নিস্তেজ হয়ে পড়েছে, মনে হচ্ছে আজ রাতের মধ্যে পানটা বেরিয়ে যাবে। আমি বললাম, আন্টি, আমি একজন ভেটেরিনারি ডক্টর, ক্যাট ডগ র্যাবিটের ট্রিটমেন্ট করি। আমি কি একটু বিড়ালটাকে দেখতে পারি? আমার কথা শুনে আন্টি আমাকে রাহার রুমে নিয়ে গেল। আমি রুমে প্রবেশ করে দেখলাম রাহা ফ্লোরে বসে বিড়ালটাকে বুকের সাথে জড়িয়ে ধরে
এখনো কাঁদছে। আন্টি রাহার কোল থেকে বিড়ালটা নিয়ে আমার কোলে দিল। বিড়ালটা একদম নিস্তেজ হয়ে পড়েছে। আমি রাহার বেডের উপর বিড়ালটা রেখে বিড়ালের চোখ পেট পর্যবেক্ষণ করে রাহার দিকে তাকিয়ে বললাম, কান্না থামাও, আমার সাথে কথা বলো। এভাবে সকাল থেকে পটি করছে, বমি করছে, স্যালাইন খাওয়াওনি? রাহা কান্না ভেজা গলায় বলল, বিড়ালদের স্যালাইন খাওয়ানো যায়? আমি তো এটা জানিই না। বমির কালার কেমন, ইয়েলো নাকি হোয়াইট? ইয়োলো। ক্যাট ফ্লুর ভ্যাকসিন দেওয়ার নেই তাই না? ক্যাট ফ্লু? সেটা আবার কি? রাহার কথা শুনে আমি সামান্য রাগী স্বরে বললাম, বিড়ালের সম্পর্কে কিছুই তো জানো না, তো তোমাকে বিড়াল পালতে বলছে কে? ক্যাট ফ্লু এটা একটা ভাইরাসের নাম। ঘরে পালা বিড়ালদের মধ্যে 99% বিড়ালদেরই ফ্লু ভাইরাস হয়ে থাকে। আর এটা হলে বিড়ালদের মৃত্যু ঝুঁকি 99%। প্রতি বছরে বিড়ালদের ফ্লু ভাইরাসের ভ্যাকসিন দিতে হয়, নয়তো এই অবস্থা হবে। কথাটা বলে আমি আন্টিকে বললাম, আন্টি দ্রুত স্যালাইনের ব্যবস্থা করুন। বমি আর পাতলা পটি করার জন্য বিড়ালের শরীরে পানি শূন্যতা হওয়ার কারণে নিস্তেজ হয়ে পড়েছে। তারপর আমি আমার অ্যাসিস্ট্যান্টের কাছে কল দিয়ে দ্রুত ফ্লু ভাইরাস ট্রিটমেন্টের সব মেডিসিন আনতে বললাম। আন্টি স্যালাইনের পানি আনলো। আমি ছোট চা চামচ দিয়ে বেশ কিছুটা পানি বিড়ালটাকে খাওয়ালাম। আমি আন্টিকে বললাম, চিকেন থাকলে বয়েল করুন দ্রুত। আন্টি চিকেন বয়েল করতে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই আমার বলা অ্যাড্রেস অনুযায়ী আমার অ্যাসিস্ট্যান্ট চলেও আসে। আমি আর আমার অ্যাসিস্ট্যান্ট মিলে বিড়ালের গায়ে স্যালাইন পুশ করলাম, 2টা ইঞ্জেকশনও দিলাম। এরই মধ্যে বিড়াল আবারও বমি করে দিল। রাহার কান্না আবার শুরু হয়ে গেল। আমি রাহার দিকে তাকিয়ে রাগান্বিত স্বরে বললাম, এই তোমার কান্না থামাবে? মরার কান্না জুড়েছ। বিড়াল কি মারা গেছে? বিড়ালটা সকাল থেকে বমি করছে, পটি করছে, কিছুই খাচ্ছে না বলে তুমিও খাওয়ানোর ট্রাই করনি। বিড়ালটাকে তো চিকেন স্যুপ খাওয়াতে পারতে, স্যালাইনের পানিও দাওনি, আর এখন মরার কান্না জুড়েছ। এই তুমি রুম থেকে বেরিয়ে যাও, তোমাকে এখানে থাকতে হবে না। আমার কথা শুনে রাহা কান্না থামালো ঠিকই, কিন্তু এখনো ফোপাচ্ছে। আন্টি চিকেন স্যুপ আনলো। আমি সিরিঞ্জ দিয়ে বিড়ালটাকে চিকেন স্যুপ খাওয়াতে থাকি। আন্টি আমাকে বলল, বাবা বিড়ালটা বাঁচবে তো? আমি বললাম, এখনই কিছু বলতে পারছি না। বমি আর পটি কতটা কন্ট্রোলে আসবে তার উপরে ডিপেন্ড করবে বাঁচবে কি বাঁচবে না। আমি আমার মতো ট্রিটমেন্ট দিয়ে রাহাকে কিছু সাজেশন দিয়ে নিজের রুমে চলে আসি। পরের দিনকে সকাল 7টার সময় আমি রাহার রুমে গেলাম। রাহাকে বললাম, রাতের মধ্যে কতবার বমি আর পটি করছে? 3 বার বমি করছে, 4 বার পটি। বমি আর পটি গতকাল দিনের বেলা থেকে রাতে কমই করেছে। আমি আবারও বিড়ালটার গায়ে আরও একটা স্যালাইন পুশ করলাম আর রাহাকে বললাম, বিড়ালকে বর্তমান চিকেন আর কাঁচকলা বয়েল ছাড়া মাছ বা অন্য কিছু দিবে না। তুমি প্রতি ঘন্টায় ওকে জোর করে হলেও খাওয়াই দিবে। আরও কিছু সাজেশন দিয়ে আমি রুমে চলে আসলাম। কেটে যায় আরও 2 দিন। রাহার বিড়ালটা ধীরে ধীরে সুস্থ হতে থাকে। 5 দিন পর আমার বিড়ালটা এখন সম্পূর্ণ সুস্থ। আমি তো খুব খুশি। আমি বিড়ালটাকে কোলে করে ফাহাদের রুমে গেলাম। দেখলাম ফাহাদ বেডে বসে ফোন টিপছে। আমি রুমে যাওয়াতে ফাহাদ বলল, বসো। আমি বেডে বসে ফাহাদকে বললাম, আপনার ট্রিটমেন্টের ভিজিট নেবেন না? ভিজিট চাইলে কি দিতে পারবে? পারবো। আপনি ট্রিটমেন্ট না করলে তো আমি আমার সোনামণিকে হারিয়ে ফেলতাম। বলুন কত দিতে হবে? ভিজিট হিসাবে তোমাকে চাই। আমার কথা শুনে রাহা লজ্জায় মাথা নিচু করে ঋণিয়ে বলল, আমাকে নিয়ে কি করবেন? সংসার করব। তুমি বউ হবে আমার? হব। এমন একটা ডাক্তার হাজবেন্ড পেলে তো আমার সোনামণিকে নিয়ে আমাকে আর কোনো টেনশনই করতে হবে না। এরই মধ্যে আমার জাম্বু মিউ মিউ করতে করতে রুমে আসতেই রাহার বিড়ালটা রাহার কোল থেকে লাফ দিয়ে
আমার জাম্বুর কাছে চলে গিয়ে দুজন মুখের সাথে মুখ লাগিয়ে একটা কিস করলো। দৃশ্যটা দেখে আমি আর রাহা মৃদু স্বরে দুজনেই হেসে উঠি। আমি হাসি থামিয়ে রাহাকে বললাম, কি তোমারও কি লাগবে নাকি? ফাহাদের কথা শুনে আমি লজ্জায় মাথা নিচু করে ঠোঁট টিপে হাসছি। আমি রাহার কাছে গিয়ে পাশে বসে রাহার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলাম। এই রোদ, চল উঠে পড়, আজ মেয়ে দেখতে যাব তো আমরা। আম্মু, আমার মেয়ে দেখতে যেতে ইচ্ছে করছে না। তাছাড়া আমি এখন বিয়েও করতে চাইছি না। তোমরা আমাকে জোর করবে না প্লিজ। জোর করো না মানি, বয়স কি আর থমকে আছে নাকি তোর? আমার বয়স হয়েছে, আর কত খাটবো তোদের সংসারে? আমারও তো একটু ছুটি চাই না, তাই না? এই কারণে বিয়ে করতে হবে? কয়েকটা কাজের লোক রেখে দিলেই তো হয়ে যায়। আমি এখন ওসব ফালতু চক্করে পড়তে চাই না আম্মু, একটু বোঝার চেষ্টা করো। আমি তোর কোনো কথা শুনতে চাই না, দ্রুত রেডি হয়ে নিই। এরপরও যদি এসে দেখি তুই রেডি হোস নাই, তখন দেখবি কি হয়। আরে আম্মু, শোনো তো আমার কথা। রোদের আম্মু হনহন করে রোদের রুম থেকে বেরিয়ে গেল। আম্মু চলে যাবার পর রোদ একটা দীর্ঘশ্বাস ফেলল। রোদ চাইছে না এত তাড়াতাড়ি বিয়ে করতে। রোদ চাইছে নিজের জীবনটা আরও বেশি করে উপভোগ করে তারপর বিয়ে করতে। রোদ একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করত আগে, এখন নিজের বিজনেস নিয়ে চিন্তা করতে রোদ বেশি স্বচ্ছন্দ বোধ করে। এর আগেও রোদের জন্য অনেক মেয়ে দেখা হয়েছে, রোদের একটাও পছন্দ হয়নি। কারণ হবে কেমন করে? রোদ তো স্কুল লাইফে একটা মেয়ের উপর ক্রাশ খেয়ে বসেছিল, সেই মেয়েটার মতো আর কোনো মেয়ে রোদ পায়নি। রোদ স্কুল লাইফে মেয়েটার সাথে কথা বলতে চেয়েছিল, মেয়েটিকে প্রপোজ করার ইচ্ছে হয়েছিল তার মনে, কিন্তু কোনো একটা বাধাই রোদ তখন নিজের মনের কথাটা সেই মেয়েকে বলতে পারেনি। নীরবে নিজের মনের মাঝে একটু একটু করে সৃষ্টি হওয়া সেই ভালোবাসাকে রোদ নিজের মনের মাঝেই দাফন দিয়েছে। কিছু করার ছিল না রোদের, কারণ রোদের যখন স্কুলে পড়াশোনা শেষ হয় তখন রোদ অন্য একটা কলেজে গিয়ে ভর্তি হয়। তারপর রোদ অনেক চেষ্টা করেছে সেই মেয়েটির সাথে একটু দেখা করার জন্য, তবে আর পারেনি সে। রোদের মনের মাঝে এখনও সেই মেয়েটি থেকে গেছে। তাই তো রোদ অন্য কোনো মেয়েকে পছন্দ করতে পারেনি, আর না পারছে কোনো মেয়েকে নিজের মনের কোণে ঠাঁই দিতে। রোদের রুম থেকে তার আম্মু চলে যাওয়ার কিছু সময় পর রোদ বিছানায় উঠে বসল। মনটা খানিক বিষণ্ণ হয়ে উঠেছে তার। কোনো কিছুতেই রোদ মন বসাতে পারছে না। রোদ বিছানায় বসে আছে, এটা লাবণ্য দেখতে পেয়ে রোদের কাছে ছুটে আসলো। রোদের কাছে এসে লাবণ্য রোদের পাশে বসে পড়ল আর রোদকে উদ্দেশ্য করে বলল, এমন করে মন মরা হয়ে বসে আছিস কেন? এমন একটা ভাব দেখাচ্ছে যেন তোর সব কিছু শেষ হয়ে গেছে। আমার সব কিছু শেষ হবে কেন? আর তোরা কি শুরু করেছিস এসব? সবাই আমাকে নিয়ে পড়ে আছিস কেন? আমার মাথা খারাপ করিস না বলে দিচ্ছি আমি। আচ্ছা, আমি আমার মাথা খারাপ করলে তোদের সমস্যা কোথায়? আমার তো কোনো সমস্যা নেই, আমার পেছনে লাগিস না প্লিজ। তোর পেছনে লাগতে আমাদের বইই গেছে। দ্রুত রেডি হয়ে নে, তা না হলে ফুপি এসে কানের নিচে বাজাবে। লাবণ্য রোদের কাজিন। রোদের পারিবারিক বিষয়ে সব সময় তার কাজিনরা ইনভলভড থাকে। আজ রোদের জন্য মেয়ে দেখতে যাওয়া হচ্ছে, এই শুভ সময়ে তার কাজিনরা পাশে থাকবে না এমন তো আর হতে পারে না, তাই না? লাবণ্য চলে যাবার পর রোদও বিছানা থেকে উঠে পড়ল। ফ্রেশ হয়ে নিয়ে রেডি হতে হবে। আজ রোদের পরিবারের লোকজন ভালোই খেপেছে। রোদ কোনোভাবেই নিজের আম্মুকে বা আব্বুকে বোঝাতে পারবে না। রোদ ফ্রেশ হয়ে নিচ্ছে আর আপন মনে চিন্তা করছে যে মেয়ে দেখলেই তো আর বিয়ে করতে হবে এমন কোনো কথা নেই। মেয়েকে পছন্দ করতে হবে, মেয়ের ছেলে পছন্দ হতে হবে, মেয়ের ছেলে পছন্দ হতে হবে, আরও কত কি। সেসব কিছু যদি মনে মতো হয়
তবেই বিয়ের কথা সামনের দিকে এগোবে, তা না হলে বিয়ের কথা এখানেই শেষ। রোদের নিজের উপর ভরসা আছে যে এই মেয়েকেও তার পছন্দ হবে না, যার ফলাফলস্বরূপ বিয়েটা হবে না। রোদ কথাটা ভাবতেই মুচকি একটা হাসি দিল। অতঃপর রেডি হয়ে রুমের বাইরে পা রাখতেই রোদের সামনে চলে আসলো রোদের আম্মু। রোদের আম্মু এসে রোদকে উদ্দেশ্য করে শক্ত গলায় বলল, এই মেয়ে আমার খুব পছন্দ হয়েছে। আমি চাই না কোনো ধরনের ঝামেলা সেখানে হোক। আম্মু, এসব কথা আমাকে বলছো কেন? আমি কি কোনো ঝামেলা করি নাকি? না বাবা, তুমি তো কোনো ঝামেলা করতে জানোই না। সব ঝামেলা আমি নিজে করি। আম্মু, তুমি এমন করলে কিন্তু আমি তোমার সাথে যাব না। আবার বেশি কথা বলে, চল আমাদের সাথে। এবার যদি মেয়ে পছন্দ না হয় তবে আর বিয়ে করতে হবে না তোকে। রোদের আম্মু কথাগুলো বিড়বিড় করে বলে চলে গেল। রোদ নিজের আম্মুর এমন রাগী কণ্ঠের কথাগুলো শুনে মুচকি হাসি দিয়ে ফেলল। রোদ এসব তোয়াক্কা করে না। রোদের কাছে নিজের মনের ইচ্ছেটাই শেষ কথা। বিকেল হয়ে এসেছে। রোদ নিজের ফ্যামিলিকে নিয়ে নির্দিষ্ট বাড়িতে এসে হাজির হলো। বাড়ির মূল ফটক দিয়ে প্রবেশ করার সময় রোদ খানিক অবাক হলো। এত বিশাল বাড়ি দেখে রোদের চোখ তো পুরো চড়ক গাছ হয়ে গেছে। রোদ কিছু সময় ঘাড় ঘুরিয়ে বাড়িটা দেখার পর বাড়ির ভিতরে প্রবেশ করলো। রোদ বাড়ির ভিতরে প্রবেশ করতেই মেয়েটির বাবা মা এসে হাজির হলো তাদের সামনে। রোদের কেমন যেন অদ্ভুতভাবে লজ্জা লাগতে শুরু করেছে। আচমকা এমন লজ্জা লাগছে কেন সেটা রোদ নিজেও বুঝতে পারছে না। রোদ লজ্জা পেয়ে মাথাটা নিচু করে ফেলতেই মেয়েটার বাবা মানে আঙ্কেল এসে রোদকে উদ্দেশ্য করে বলল, আরে জামাই বাবা, চলে এসেছো? আসো আসো, ভিতরে আসো। এটা তোমারও বাড়ি। প্লিজ আপনারা সবাই আসুন। আঙ্কেলের কথাটা শুনে রোদ পুরো থ হয়ে গেল। এই প্রথমবার সাক্ষাৎ করতে এসে সরাসরি জামাই বাবা বলে ডাকলেন উনি। বিষয়টা কেমন যেন ভারী অদ্ভুত লাগছে রোদের। রোদ খানিকটা অপ্রস্তুত হতেই রোদের আম্মু হেসে হেসে ভিতরে চলে গেলেন। সেই সাথে রোদের কাজিনটাও চলে গেল। রোদ এখন বোকার মতো দরজার সামনে দাঁড়িয়ে ভাবছে আপন মনে যে এখন কি করা যায়। ভিতরে ঢুকবে নাকি এখান থেকেই চলে যাবে সে? রোদ আর ছাইপাশ চিন্তা না করে সবার পেছন পেছন রুমে প্রবেশ করলো। রুমে প্রবেশ করতেই রোদের আম্মু কনে পক্ষের সাথে কথা বলতে লাগলো। সবাই বেশ হাসি খুশি। সবাইকে এত খুশি দেখে রোদের মনের ভিতর নানা ধরনের প্রশ্ন ঘুরতে লাগলো। মেয়েটাকে এখনো নিয়ে আসা হচ্ছে না কেন? নাকি এই মেয়েটা পালিয়ে গেছে? রোদের মনের ভিতর সব অদ্ভুত চিন্তা এসে ভর করলো। রোদের এমন সব অদ্ভুত চিন্তার মাঝেই নিয়ে আসা হলো কনেকে। মেয়েকে নিয়ে আসতেই সবাই মেয়েকে দেখার জন্য হুমড়ি খেয়ে পড়লো। রোদ ভীষণ লজ্জা পেয়ে মাথাটা নিচু করে আছে। মেয়েটার দিকে চোখ তুলে তাকানোর সাহস হচ্ছিল না রোদের। সবাই মেয়েকে দেখার পর অনেক কথা বলল। অতঃপর মেয়েটি রোদকে এবং বাকি সবাইকে উদ্দেশ্য করে বলল, আমি ওনার সাথে একটু আলাদা করে কথা বলতে চাই, যদি আপনারা অনুমতি দেন তো। মেয়ের কথা শুনে সবাই হ্যাঁ সূচক মাথা নাড়ল। রোদ এমনিতে নার্ভাস হয়ে আছে, তারপর এই মেয়ের সাথে যখন আলাদা করে কথা বলতে হবে এটা শোনার পর রোদ আর নিজের পায়ে দাঁড়িয়ে নেই। রোদের হাত পা কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। রোদের এমন অবস্থা দেখে মেয়েটির হাসি চলে আসলো, কিন্তু অনেক কষ্টে সে নিজের হাসির উপর নিয়ন্ত্রণ রাখলো। রোদ মেয়েটির সাথে আলাদা রুমে প্রবেশ করতে চলে যেতেই মেয়েটা কোনো কথা না বলে রুমের দরজাটা দুম করে বন্ধ করে দিল। দরজা বন্ধ করার শব্দে রোদের বুকটা কেঁপে উঠল, কিন্তু তবুও রোদ নিজের মাথাটা নিচু করেই রাখল। রোদ নিজের মাথাটা নিচু করে রাখতেই মেয়েটি রোদকে অবাক করে দিয়ে বলল, আমার নাম সিনথিয়া, আমাকে তো অনেকবার দেখেছো, এখন কেন মাথা নিচু করে আছো? সিনথিয়ার মুখ থেকে তার নাম শোনা মাত্রই রোদ হকচকিয়ে উঠল। এই সিনথিয়া নামের মেয়ের সাথেই এক ক্লাসে স্কুল লাইফে পড়েছে সে। এই সিনথিয়া নামক কেউ একজন রোদের ক্রাশ ছিল।
রোদ মাথাটা তুলে সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটির দিকে দৃষ্টিপাত করতেই রোদের চোখ জোড়া ছানা পড়া হয়ে গেল। রোদ নিজের চোখকেও বিশ্বাস করতে পারছে না, এই মেয়ে তো রোদের ক্রাশ। রোদ সিনথিয়ার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকতেই সিনথিয়া রোদকে উদ্দেশ্য করে মুচকি হাসি দিয়ে বলল, কি হলো, এমন করে চমকে উঠলে কেন? মনে হচ্ছে চোখের সামনে ভূত দেখে ফেলেছো। এটা ভূতের থেকে কম কিসে? মানে আমি তো বিশ্বাস করতে পারছি না তুমি আমার চোখের সামনে। বিশ্বাস না করতে পারার মতো কিছু হয়নি, আমি তোমার চোখের সামনেই আছি। বিশ্বাস না হলে আমাকে স্পর্শ করে দেখতে পারো। না না থাক, আমার বিশ্বাস হয়ে গেছে তুমি আমার চোখের সামনেই আছো। তারপর কি খবর? এত বছর কোথায় ছিলে? আমার খবর নেওয়া বাদ দাও, আমাকে আগে এটা বলো যে তোমার আমার কথা মনে আছে কি করে? না মানে এমনি মনে আছে, তেমন কোনো বিশেষ। তেমন কোনো বিশেষ কারণ তো নেই, আমিও জানি, কিন্তু ক্লাসে সবসময় আমার দিকে এমন করে তাকিয়ে থাকতে কেন? এমনিতেই তাকিয়ে থাকতাম, কোনো কারণ ছিল না, এমনিতে আর কি। রোদ সিনথিয়াকে এড়িয়ে যেতে চাইছে বারংবার। আসলে রোদ নিজের সেই অনুভূতিকে সবার থেকে লুকিয়ে রাখতে চাইছে। রোদ চাইছে না তার সেই গুপ্ত অনুভূতিটা কেউ জানতে পেরে গিয়ে সেটাকে নিয়ে কথা বলুক। রোদকে এমন করে এড়িয়ে যেতে দেখে সিনথিয়া রোদকে চেপে ধরল। সিনথিয়া রোদকে উদ্দেশ্য করে আবারও বলল, আমার থেকে এড়িয়ে যেতে চাইলে তো হবে না, আমাকে সব কিছু সত্যি সত্যি বলতে হবে। আমি তো সত্যি করে বলছি, আসলে আমি তখন অত কিছু বুঝতাম না, তাই সব কিছু একটু। আমাকে সত্যিটা বলবে না তাই তো? ঠিক আছে, বলো না। আমি রেগে গেলে কি হয় সেটা তো জানো নিশ্চয়ই। সিনথিয়ার গম্ভীর কণ্ঠে বলা কথাটা শুনে রোদের কাজ হয়ে গেল। রোদ ভালো করেই জানে সিনথিয়ার রাগ সম্পর্কে। সিনথিয়া রেগে গেলে পাগল হয়ে যায়। এখন যদি রোদ সত্যি কথাটা সিনথিয়াকে না বলে, তবে সিনথিয়া এসে রোদের উপর হামলা করে বসবে। রোদ নিজেকে বাঁচাতে সিনথিয়াকে সব সত্যি বলে দিল। রোদ সিনথিয়াকে বলল, আমি আসলে তোমার উপর ক্রাশ খেয়েছিলাম, তোমাকে এই কথাটা কখনো বলা হয়নি। আমি তোমাকে অনেক খুঁজেছি কিন্তু কোথাও তোমাকে পাইনি। আমি তোমাকে ভালোবাসি, তাই আজও বিয়ে করিনি। রোদের কথাগুলো শুনে সিনথিয়া ভীষণ অবাক হয়ে গেল। সিনথিয়া কখনো চিন্তাও করেনি রোদ তাকে মনে মনে পছন্দ করে। সিনথিয়া রোদের দিকে হাঁ করে তাকিয়ে থাকতেই রোদ মুচকি হাসি দিয়ে সিনথিয়াকে বলল, আমি জানতাম আমার কথাটা শুনলে তুমি অবাক হবে, তবে এটাই সত্যি। আমি ছেলেবেলা থেকেই তোমাকে পছন্দ করি, আর সেটি আমার মাথায় চেপে বসে গেছিল। আমি পারছিলাম না তোমাকে ভুলতে, আর তার ফল আজ পেয়ে গেলাম। রোদ, তুমি জানো এই ঘটনাটা একদম গল্পের মতো লাগছে। আমার মনে হচ্ছে এটা কোনো গল্প। গল্প মনে হতে পারে, আবার সিনেমাও মনে হতে পারে, কিন্তু সত্যি তো এটাই। রোদ নিজের কথাটা শেষ করতেই সিনথিয়ার চোখের দিকে দৃষ্টিপাত করল। রোদ সিনথিয়ার চোখের দিকে নিজের চোখ রাখতেই স্পষ্ট দেখতে পেল নোনা জল। সিনথিয়া কান্না করছে। রোদ সিনথিয়ার চোখের জলের পেছনে থাকা সত্যিটাকে উপলব্ধি করতে পারছে। সিনথিয়া কোনো কথা না বলে দৌড়ে এসে শক্ত করে রোদকে জড়িয়ে ধরল। সিনথিয়ার জন্যে রোদের থেকে যোগ্য আর কেউ হবে না। এই সমাজে অনেক মেয়ে আছে, সেই সাথে আছে অনেক ছেলে। ভালোবাসার মতো লোকেরও অভাব নেই। আমরা চাইলেই যাকে ইচ্ছে তাকে ভালোবাসতে পারি, তবে সমস্যাটা তখন হয় যখন আমরা নিজেরা ভালোবাসা প্রত্যাশা করি কারোর কাছ থেকে। হামেশা এমন ঘটনা ঘটতেই থাকে যে আমরা যাকে ভালোবাসি সে আমাদের ভালোবাসে না, কিন্তু আমরা মন থেকে ভালোবাসি। রোদ নিজের সিনথিয়াকে ভালোবাসে। এতটা বছর ধরে রোদ নিজের ভালোবাসার পরীক্ষা দিয়ে এসেছে, আর আজ রোদ সিনথিয়াকে ডিজার্ভ করে। সিনথিয়া রোদের মতো একটা মানুষকে নিজের জীবনে পেয়ে নিজেকে লাকি ভাবছে। সিনথিয়া রোদকে জড়িয়ে ধরে কান্না ভেজা কণ্ঠে বলে উঠল, আমি নিশ্চয়ই কোনো ভালো কাজ করেছি,
তা না হলে তোমার মতো একটা মানুষ আমি কখনো পেতাম না আমার জীবনে। আমি সত্যিই অনেক লাকি। আরে পাগলি, এমন কিছু না। তুমিও লাকি, আমিও লাকি। তা না হলে কি এত বছরের ক্রাশকে নিজের হবু স্ত্রীর রূপে পেতাম নাকি? বিধাতা সত্যিই মহান। এই, হবু স্ত্রী কাকে বললে? আমি তোমার হবু স্ত্রী না। ওমা তাই? তাহলে কি বলবো তোমায়? আমাকে নিজের স্ত্রী বলবে। আমি তোমার বউ হয়ে থাকতে চাই সারাটি জীবন তোমার পাশে। থাকতে দিবে আমায়? কেন থাকতে দিব না? আমি তোমার আর তুমি আমার। রোদ সিনথিয়াকে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। সিনথিয়া রোদের বুকে এসে ছোট্ট বাচ্চার মতো করে নিজের চোখ বন্ধ করে ফেলল। ভালোবাসার আদান প্রদান বুঝি এটাকেই বলে। এটাই তার প্রমাণ। সিনথিয়া আর রোদের কথা ভেবে চিন্তা করতে লাগলো তাদের বাবা মা। এত সময় ধরে কেউ কি কথা বলে? লাবণ্যর যেন এই বিষয়টা মোটেও হজম হলো না। লাবণ্য বসা থেকে উঠে পড়ে রোদ আর সিনথিয়াকে ডেকে নিয়ে আসার জন্যে চলে গেল তাদের রুমের সামনে। রুমের সামনে গিয়ে লাবণ্য আপন মনে চিন্তা করতে লাগলো যে আসলে তারা ভিতরে দুজন গিয়ে কি এমন কথা বলছে যেটার কারণে তারা বাহিরের দুনিয়ার খবর ভুলে গেছে। লাবণ্য আলতো করে দরজায় নক করতেই রোদ আর সিনথিয়ার টনক নড়ে। রোদ চোখ মেলে তাকাতেই সিনথিয়া রোদের বুকের উপর থেকে নিজের মাথাটা আলগা করে ফেলল। রোদ বিষয়টা বুঝতে পেরে দরজা খুলে দিতেই লাবণ্য ভ্রুকুচকে রোদকে উদ্দেশ্য করে বলল, কি রে, পুরো লাইফে তো আমি কখনো দেখিনি কোনো মেয়ের সাথে তুই এত সময় ধরে কথা বলছিস। আজ ভিন্ন কিছু দেখার কারণ কি রে? এই যে পাকামো করতে চলে এসেছিস, মানে আমি বুঝতে পারি না তোর মাথায় কি কিছু নেই নাকি? সব সময় আমাকে বিরক্ত করে কি শান্তি পাস তুই? লে, আমি তোকে বিরক্ত করব কেন? ভাবিকে দেখে মনে হচ্ছে উনি বিয়েতে রাজি আছেন। বড়রা তোদের মতামতের জন্যই অপেক্ষা করছে, তাই ডাকতে এসেছি। তোদের বিরক্ত করার জন্য আমার বইয়েই গেছে, বুঝলি? বুঝতে পেরেছি। এখন চল, বেশি কথা না বলে যত সব। রোদ লাবণ্যকে আর সিনথিয়াকে নিয়ে সকলের সামনে চলে আসলো। রোদ নিজের আম্মুকে জানালো মেয়ে পছন্দ হয়েছে। অতপর আর কি, স্কুল লাইফের ক্রাশের সাথেই সিনথিয়ার বিয়ের কথা পাকা হলো। ভালোবাসা এক অদ্ভুত রোগের নাম, যার তার উপর কখনো মন বসে না, আর যার উপর একবার মন বসে যায় তাকে কোনোভাবেই ছাড়া যায় না। রোদ ও সিনথিয়াকে ছাড়তে পারেনি। অবশেষে বিয়ের মাধ্যমে তাদের ভালোবাসার পূর্ণতা ঘটল। রোদ আর সিনথিয়ার জন্য সবাই দোয়া করবেন, তারা যেন সবসময় নিজের মনের টানে এক হয়ে থাকতে পারে।